প্রেমের চক্রে একটি ছেলে ফেঁসে যায় ধর্ষণ ও অপহরণের মামলায়। কেসটি উঠে ওঠার পর দেখা যায় সমস্ত প্রমাণ ছেলেটির বিরুদ্ধে। তার উপর মেয়েটি সম্ভ্রান্ত পরিবারের হওয়া ছেলেটির জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করা কঠিন হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ছেলেটির পাশে এসে দাঁড়ায় একজন আনালি লয়ার, যার এটি ছিল প্রথম কেস। তো আসল সত্য কি বেরিয়ে আসবে, আর কেনই বা দুজন ছেলেমেয়ের ভালোবাসা পড়ে যায় আইনের ফাঁদে, সেটি জানার আগে 2025 সালে রিলিজ পাওয়া কোর্স অফ স্টেজ মুভিটির এক্সপ্লেনেশন শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেস নাম্বার 60/2013। আসামি চন্দ্রশেখর। আজ তার মামলার শেষ দিন। সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে, তাই তার পক্ষে থাকা উকিল জজকে জানায় যে তার বয়স অনুযায়ী সাজা যেন কম হয়। সোর্স জানায় যে আগামী 23 তারিখ সোমবার সকাল 10টায় এই কেসের ফাইনাল রায় জানানো হবে। এটি শুনে চান্দুর বন্ধুরা বাইরে মন খারাপ করে চলে আসে, কারণ চান্দু ছিল নিরপরাধ, বিনা কারণে তাকে শাস্তি পেতে হচ্ছে। বাইরে এসে তাদের সাথে একজন লয়ারের আলাপ হয়। এই লয়ারটি জানায় যে মোহন রায়ের মতো একজন সিনিয়র লয়ারকে হায়ার করলে চান্দুর এই কেস থেকে সাজা পাবার সম্ভাবনা রয়েছে। এটি শুনে চান্দুর বন্ধুরা উৎসুক হয়ে ওঠে এবং তার কাছ থেকে মোহন রায়ের নাম্বারটি চায়। তখন লয়ারটি মোহন রায় অ্যাসিস্ট্যান্ট তেজার নাম্বারটি দিয়ে দেয়। তেজা ছিল মোহন রায়ের অ্যাসিস্ট্যান্ট। তেজা মোহন রায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করায় অনেক অভিজ্ঞ হয়ে ওঠে, কিন্তু সে আজ পর্যন্ত ইন্ডিভিজুয়ালি কোনো কেস লড়ার সুযোগ পায়নি। তবে তেজার একমাত্র স্বপ্ন হলো মোহন রায়ের মতো একজন লয়ার হওয়া। তবে যাই হোক, তেজা লঞ্চ করতেছিল এমন সময় চান্দুর বন্ধুরা তাকে ফোন দেয়। তেজা সবকিছু জানার পরে তাদেরকে সোমবারে আসতে বলে, কারণ পরবর্তী কয়েকদিনে অনেকগুলো কাজ পেন্ডিং এ রয়েছে। পরের দিন মোহন রায়ের একটি কেস ছিল। এই কেসে একজন ট্রাক ড্রাইভার একজন লোককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে, কিন্তু মোহন রায় ওই ড্রাইভারের পক্ষে ছিল। তাই তেজাকে একজন জিজ্ঞেস করে এই কেসে ড্রাইভার স্পষ্ট করা যে কিভাবে মোহন রায় এই কেসটি জিতবে। তাই তেজা তাকে তখন বুঝিয়ে বলে কি প্রশ্ন করা হবে, চার্জশিট থেকে কি ভুল বের হবে এবং শেষ পর্যন্ত রায় কি হবে তাকে সেটি বুঝিয়ে বলে। একটু পর দেখা গেল তেজার প্রোডাকশনের সাথে হুবহু মিলে যাচ্ছে। কি প্রশ্ন করা হবে, চার্জশিট থেকে কি ভুল হবে এবং রায় কি হবে তা হুবহু তেজার প্রোডাকশনের সাথে মিলে যায়। এটা দেখে তেজার কলিগ পুরোই অবাক। তেজার কলিগ তখন বলে সে তো মামলা লড়ার জন্য যথেষ্ট স্মার্ট, তাহলে সে কেন 3 বছর ধরে মোহন রায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে। তখন তেজা মনে মনে ভাবে এই কেসটা যদি সে পেত তাহলে সেও হয়তো জিততে পারত। মোহন রায়ের কাছে জমির নতুন একটি কেস এসেছে। তেজা মোহন রায়ের কাছে গিয়ে অনুরোধ করে যেন ওই জমির কেসটি সামলানোর দায়িত্ব তাকে দেওয়া হয়। তখন মোহন রায় বলে তোমাকে কেস সামলানোর দায়িত্ব দিতে আমার কোনো আপত্তি নেই, তার আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও। এক রেলওয়ে একটি ট্রেন যাচ্ছে, সেই লাইনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর তুমি এ সময় ট্রেনের ট্রাক চেঞ্জ করা লিভারের সামনে দাঁড়িয়ে আছো। তুমি যদি লিভার টান দাও তাহলে ট্রেনটা এক ট্রাকে চলে যাবে, কিন্তু সমস্যা হলো ট্রাকে আবার 5 জন মানুষ দাঁড়িয়ে আছে। এখন যদি তুমি লিভারটি টানো তাহলে 5 জন মানুষ মারা যাবে, আর যদি লিভারটি না টানো তাহলে একজন মানুষ মারা যাবে। এক্ষেত্রে তুমি কি করবে? তেজা এক মুহূর্তে উত্তর দিয়ে দেয় একজনের চেয়ে 5 জনের জীবন বেশি দামি, তাই 5 জনকে আগে বাঁচাবো। উত্তরটি শুনে মোহন রায় মুচকি হাসি দিয়ে তেলের পিঠে 2টি থাবা দিয়ে চলে যায়। তেজা এটিকে পজিটিভ মাইন্ডে নিয়ে তার মাকে সুখবর দেয় যে সে শীঘ্রই ইন্ডিভিজুয়ালি কেস লড়তে চলেছে। পরের দিন তেজা কেসে গিয়ে মোহন রায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে কেসের ব্যাপারে। তখন মোহন রায় বলে তুমি যে 5 জনকে বাঁচাতে চেয়েছিল ওই 5 জন হলো খুনি, ওদের বিরুদ্ধে খুনের মামলা চলছে, এখন তুমি কি করবে? তখন তেজা বলে ওই 5 জনের চেয়ে একজনের জীবন বেশি দামি, তাই সে ওই একজনকে বাঁচাবে। উত্তরে মোহন রায় কিছু না বলে চলে যায়। কেস শেষ করে গাড়িতে ওঠার সময় তেজা তাকে আবারও কেসের ব্যাপারে জিজ্ঞেস করলে সে ওই 5 জন মিলে একজন সরকারি কর্মকর্তাকে খুন করেছে, কারণ সেই কর্মকর্তা অবৈধভাবে জমি বিক্রি করে দিচ্ছিল। সেই জমিতে প্রায় 600 মানুষের বসবাস ছিল, আর সমস্ত পরিবার এই 5 জনের উপর ডিপেন্ড করে আছে। এবার তুমি কি করবে? তেজা তখন বলে ওই 5 জনকে বাঁচিয়ে একজনকে মেরে ফেলবে। মোহন রায় এই উত্তরে কিছু না বলে চলে যায়। পরের দিন তেজা মোহন রায়ের কাছে গিয়ে আবার কেসের ব্যাপারে স্মরণ করে দেয়। তখন মোহন রায় বলে তোমার শেষ উত্তর ছিল একজনকে মেরে ফেলে 5 জনকে বাঁচাতে চেয়েছিলে, কিন্তু ওই একজন ব্যক্তি হলো অপর 5 জনের বাবা, সেই লোকটাই তাদের জমিটি বিক্রি করে দিচ্ছিল। এখন তুমি কি করবে? প্রশ্নে গালাগালে পরে সে খুব কনফিউশন হয়ে যায়। সে ভেবেছিল মোহন রায় তাকে কেস দিতে চায় না বলে প্রশ্নে জালে আটকে দিয়েছে, তাই সে আপসেট হয়ে বেরিয়ে আসে। যাই হোক, পরের দিন তেজা অফিসে কাজ করতেছিল। তখন চান্দুর বন্ধুরা কেসের ফাইল নিয়ে অফিসে আসে। তেজার সম্মুখের কাছ থেকে জানতে পারে অভিযুক্ত চান্দু গত 78 দিনের রিমান্ডে আছে, আর 2 দিন পরে তার ফাইনাল রায় শোনানো হবে। তেজা তখন প্রতিশ্রুতি দেয় এই ব্যাপারে সে মোহন রায়ের সাথে কথা বলবে। সে ফাইলটা নিয়ে পড়তে বসে এবং চান্দুর ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করে। চান্দু ইন্টারমিডিয়েট পাস করে কলেজে ভর্তি হলেও সে পরীক্ষা দেয়নি, গ্রান্ড প্রমোশনের পার্ট টাইম চাকরি করত। এই ব্যাপারটি তার বাবা পছন্দ করতেন না, তিনি চাইতেন চান্দু পড়াশোনা করে ভালো কোনো চাকরি করবে। এই নিয়ে তার বাবা ও তার কথা কাটাকাটি হয়। চান্দু গোসল করতে গিয়ে দেখে শ্যাম্পু ফুরিয়ে গেছে, তাই সে পাড়ার দোকানে শ্যাম্পু কিনতে যায়। চান্দুর বন্ধুরা তাকে হ্যাপি নিউ ইয়ার জানালে সে বলে কিসের হ্যাপি নিউ ইয়ার, শুধুমাত্র ক্যালেন্ডার পাল্টেছে কিন্তু মানুষের ক্যারেক্টার পাল্টায়নি। এর সময় দোকানের একটি মেয়ে কার নিতে আসে। চান্দুর মুখে এই কথাটি শুনে সে ইমপ্রেস হয়ে যায়। চান্দুর প্রতিবেশী বাড়িতে জামিলি প্রায় সময় গ্রুপ স্টাডি করতে আসতো। জামিলির বান্ধবীর বাড়ি থেকে চান্দুর বাড়ির উঠোন দেখা যেত। একদিন জামিলি তার বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে চান্দুকে দেখতে পায়। সে তার বান্ধবী নীতির কাছ থেকে নাম্বার নিয়ে চান্দুকে বেনামি নাম্বারে ফোন দেয়। এতে চান্দু বেশ খেপে যায়। ওরা সবাই বেশ এনজয় করে গ্রুপ স্টাডি শেষ করে। জামিলি বাড়িতে ফিরে যায়। জামিলির বাবা বেঁচে নেই, সে তার মাকে নিয়ে দাদুর সাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকে। আজকে তার চাচার মেয়ের জন্মদিন, তবে জন্মদিনের আনন্দ চেয়েও তার ফুফাকে নিয়ে বেশি আতঙ্কে ছিল। তার ফুফা হলো মাংকা পাখি আতঙ্ক, রুক্ষ, চতুর ও ঝামেলাবাজ একজন লোক। সে এই বাড়ির জামাই, অথচ পুরো বাড়ির কন্ট্রোল সে নিজের হাতের মুঠোয় করে রেখেছে।
রেখেছে। একটু পরে মাঙ্গা পাখি আসে। সে প্রথমে এসে জামিলার চাচাতো বোন যার জন্মদিন তার হাতা কাটা ড্রেস দেখে রেখে যায়। সে মেয়েদেরকে সবসময় রক্ষণশীলতার মধ্যে রাখতে চাইতো। এ সময় জামিলার ফোনে চান্দু বারবার ফোন দিচ্ছিল। জামিনী মাঙ্গা পাখির ভয়ে ফোন কেটে দিয়ে বলে কাস্টমার কেয়ারের ফোন, এই বলে সে সামলে নেয়। পরের দিন জামিনী নিজে থেকে চান্দুকে ফোন করে এবং কথা বলতে শুরু করে। এইভাবে তারা নিয়মিত কথাবার্তা চলতে থাকে। যদিও চান্দু জামিলীর পরিচয় জানতো না, তবে জামিলীর সাথে কথা বলতে তার ভীষণ ভালো লাগতো। তবে শুরুর দিকে তাদের মধ্যে ঝগড়াই বেশি হতো। কিছুদিন পরে জামিনী বান্ধবীদের সাথে সিনেমা দেখতে যায়। এ সময় জামিনীর বান্ধবী নীতি চান্দুকে সিনেমা দেখার জন্য ডেকেছিল। চান্দু জামিনীকে চিনত না, শুধু ফোনের কথাবার্তা হতো। সিনেমা দেখার সময় চান্দুর সিনেমা মানুষ দেখে তার প্রতি জামিনীর ভালো লাগা জমে যায়। এরপর তাদের মধ্যে ফোনে কথা বলা আরো বাড়তে থাকে। এদিকে আরেকটি ঘটনা ঘটে। মাঙ্গার মেয়েকে একটি ছেলে সিরকুট দিয়েছিল। এটা গ্রামের আরেকটি লোক দেখে ফেলে। সেদিন রাতে সেই ছেলেটার বাবা নারায়ণকে পুলিশ মিথ্যা গাঁজায় স্মাগলিং এর কেসে থানায় ধরে নিয়ে যায়। এ সময় থানায় মাঙ্গাপাতি উপস্থিত ছিল। ছেলেটি জানায় মাঙ্গাপাতির মেয়ে ক্লাসরুমে মার্কশিটটি ফেলে এসেছিল। ছেলেটি শুধুমাত্র তার মার্কশিটটি ফিরিয়ে দিয়েছিল। মাঙ্গাপাতি বলে এই সত্যটা শুধু তারাই জানে, যারা এই ঘটনাটি দেখেছে তারাই উল্টাপাল্টা ভেবে নিবে। তাই তাদের এই ভাবনার সুযোগ না দিতেই ছেলেটির বাবাকে গ্রেপ্তার করেছে। এখন গ্রামের সবাই নারায়ণের গাঁজা গাছে ধরা পড়া নিয়ে সমালোচনা করবে, মানে একটি ঘটনা দিয়ে আরেকটি ঘটনা আড়াল করা আর কি। যাই হোক, অন্যদিকে চান্দু ও জামিলি একে অপরের সাথে কথা বলতেছিল। তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে। এরই মাঝে জামিলি একদিন নীতির বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দিতে এসেছিল। এ সময় চান্দু নীতির বাড়িতে কিছু একটা নিতে গিয়েছিল। চান্দু হঠাৎ জামিলির নাম ধরে ডাকতে শোনেন। এটি শুনে চান্দুর সন্দেহ হয় এবং সে জামিলির নাম্বারে ফোন দেয়। সে দেখে হঠাৎ করে ফোনটা বেজে উঠছে। এতে চান্দু বুঝে যায় সে এতদিন যার সঙ্গে কথা বলেছে সে হচ্ছে এই জামিলি। অবশ্য এতে জামিলি খুব লজ্জা পায়, তবে চান্দু বেশ খুশি হয়। চান্দু বাড়ি ফেরার পথে জাবিলিকে ফোন দিলে জাবিলি লাজুক সুরে বলে সে বাড়িতে গিয়ে কথা বলবে। তো রাতে চান্দু জাবিলিকে এই নাম্বারে ফোন দিয়ে দেখে ফোনটি বন্ধ। পরবর্তী কয়েকদিন সে কিছুতেই জাবিলির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না, তাই সে আপসেট হয়ে বসেছিল। হঠাৎ নীতি চান্দুকে ফোন দিয়ে বিচের ধারে ডাকে। সেখানে গিয়ে দেখে আজ নিজের জন্মদিনে জাবিলি সেখানে এসেছে। সে জাবিলিকে সাইটে নিয়ে কথা বলতে যায়। জিজ্ঞেস করে ফোন অফ কেন। সে কয়েকদিন খুব দুশ্চিন্তা করেছে। জাবিলি জানায় তার ফোনটি ভেঙে গিয়েছিল, এখনো সেটা সারানো হয়নি। আজকে নিজে তার জন্মদিনে এখানে ইনভাইট করেছিল, এজন্য সে এখানে এসেছে যাতে চান্দুর সাথে তার দেখা হয়। আর সেও চান্দুর মতো এই কয়েকদিন দুশ্চিন্তা করে কাটিয়েছে। অর্থাৎ তারা দুজনেই বুঝতে পারে যে তারা একে অপরের প্রেমে পড়েছে। দুজন দুজনকে তখনই জড়িয়ে ধরে এবং তাদের প্রেমের যাত্রা শুরু হয়। এরপর থেকে তাদের একসঙ্গে ঘোরাঘুরি, সময় কাটানো, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা সবই বাড়তে থাকে। চান্দু জাবিলিকে তার বাড়িতে নিয়ে এসে মা ও বোনের সাথে পরিচয় করিয়ে দেয়। এভাবে তাদের ভালোই সময় কাটছিল। একদিন স্বাভাবিকভাবে চান্দু জাবিলিকে বাড়িতে নিয়ে চান্দু জাবিলি এবং মা ও বোন মিলে গল্প করতেছিল। ততক্ষণে চন্দ্রবাবুর দুপুরে খাবার হয়ে গিয়েছিল, তাই চন্দ্রবাবু দুপুরে খাবার খেতে আসে। শান্ত জাবিলিকে ঘরের ভিতরে পাঠিয়ে দেয় যাতে তার বাবা দেখতে না পারে। কিছুক্ষণ পরে হঠাৎ চান্দুর বাড়িতে মঙ্গলঘাতী পুলিশ এবং পারিবারিক লোকদের নিয়ে হাজির হয়। পুলিশ এসে প্রথমেই জিজ্ঞেস করে মেয়েটি কোথায়। জানালা দিয়ে এইসব দেখে জামিলি ঘাবড়ে যায়। একটু পরে জামিলি আতঙ্কে ঘর থেকে একাই বেরিয়ে আসে। জামিলির বয়স 17 বছর 8 মাস, অর্থাৎ সে একজন নাবালিকা। আর একজন নাবালিকা তার গার্ডিয়ান ও অনুমতি ছাড়া কোথাও নিয়ে যাওয়া অপরাধ। তাই পুলিশ অপহরণের মামলা দিয়ে চান্দুকে গ্রেপ্তার করে। আর মাঙ্গাপাজি পরিবারের সদস্যের সাথে জামিলিকে নিয়ে এসে বাড়িতে মারধর করে। এ সময় থানা থেকে মাঙ্গাপাজির কাছে ফোন আসে এবং জানানো হয় কেস ফাইনালের জন্য জামিলের স্বীকারোক্তি লাগবে। তাই মাঙ্গাপাজি জামিলিকে থানায় নিয়ে যেতে চাইলে জামিলের মা ও দাদু বারণ করে, কারণ বাড়ির মেয়ে থানায় দৌড়াদৌড়ি করলে পরিবারের মান সম্মান নষ্ট হবে। তাই মাঙ্গাপাজি বিকল্প বুদ্ধি বের করে। সে তার বন্ধুকে নিয়ে থানায় যায় এবং ইন্সপেক্টরকে বলে তারা কি কি কেসের চার্জশিট বানাবে। ধারা 366 অনুযায়ী নাবালিকাকে ম্যানিপুলেট করা, ধারা 354 অনুযায়ী যৌন নিপীড়ন করা, ধারা 354 অনুযায়ী মেয়ের উপর বল প্রয়োগ করা, ধারা 354 অনুযায়ী মেয়েকে জোরপূর্বক ভয় দেখে ব্ল্যাকমেল করা, ধারা 354 অনুযায়ী ইপটিজিং করা এবং সর্বশেষ পক্সো আইনে 11 ও 12 ধারায় কেস দিয়ে দেয়। ভারতে পক্সো আইন খুবই সেন্সিটিভ বিষয়। এই আইনে যদি কেউ নাবালিকাকে টাচ করে তবে তার যাবজ্জীবন জেল হতে পারে। পুলিশ প্রথমে কেসটি লিখতে রাজি হচ্ছিল না, কিন্তু দামু একদম পাওয়ারফুল উকিল, তার উপর এটি আবার মঙ্গলবাতির কেস, তাই পুলিশ কেসটি লিখতে বাধ্য হয়। দামু পুলিশকে বলে জামিলিকে কোর্টে তোলা হবে না, পুলিশ যেন যেভাবেই হোক চান্দুর কাছ থেকে স্বীকারোক্তির সাইন নিয়ে নেয়। এরপর দামু মঙ্গলবাতি চলে যায়। পরে পুলিশ চান্দুকে মারধর করে। এদিকে চান্দুর পরিবার বাইরে অপেক্ষা করতেছিল কখন চান্দুকে ছেড়ে দিবে। কিছুক্ষণ পর চান্দুকে পুলিশ বাইরে বের করে আনে। ততক্ষণে চান্দু পুলিশের হাতে মার খেয়ে বেহাল দশা। পুলিশ চান্দুকে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে যায় এবং 14 দিনের রিমান্ডের ব্যবস্থা করে। সেই সাথে কেসটি রেজিস্টার হয়ে যায়। রেজিস্টার একটি কপি পুলিশ নিয়ে এসে চান্দুর পরিবারকে দেয় এবং সেই সাথে জানায় তাদের যা করার কোর্টেই করতে হবে। আপাতত চান্দু পুলিশের হেফাজতেই থাকবে। কোনো উপায় না পেয়ে চান্দুর পরিবার শিবারাম নামের এক লয়ারের কাছে যায়। শিবারাম জানায় এটি খুব ক্রিটিক্যাল কেস, কিন্তু সেই কেসটি লড়বে, এজন্য তাকে 50,000 টাকা ফিস দিতে হবে। চান্দুর পরিবার শিবারামের কথায় রাজি হয়, কিন্তু কোর্টের প্রথম দিনেই শিবারামকে দামু মঙ্গলবাতি কিনে নেয়। কেস কোর্টে উঠলে কেস ডকুমেন্ট থেকে জানা যায় জামিলি ওই দিন বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতেছিল। চান্দু ওই সময় বাইক নিয়ে আসে এবং জামিলিকে ভয় দেখে বাইকে তুলে নেয় এবং জামিলিকে জোর করে বাড়িতে নিয়ে আসে। এই দৃশ্যটা একজন স্থানীয় লোক দেখার পরে জামিলির বাড়িতে ফোন দেয়। জামিলিকে উদ্ধার করার জন্য জামিলির পরিবার পুলিশ
পুলিশকে নিয়ে চান্দুর বাড়িতে যায়। দামু জজকে জানায় চান্দু 1 মাস ধরে জামিলিকে পিছু করতেছিল এবং জামিলিকে ফিজিক্যাল রিলেশনের জন্য চাপ দিচ্ছিল। জামিলি রাজি না হয় ফেক ফটো দেখিয়ে জামিলিকে ভাইরাল করে দেওয়ার ভয় দেখায়। সব শুনে জজ চান্দুর জামিন নামঞ্জুর করে দেয়। পরের হেরে দামু নতুন একটি সাক্ষী নিয়ে হাজির হয়। দামু এলাকার ফার্মাসিস্টকে কাঠগড়ায় তুললে সে জানায় সেদিন চান্দু জামিলিকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে যাওয়ার আগে ফার্মেসিতে গিয়েছিল এবং তার বন্ধুর মাধ্যমে কন্ডোম কিনেছিল। এই সাক্ষীর মাধ্যমে দামু প্রমাণ করে চান্দুর জামিলিকে যৌন নিপীড়নের প্ল্যান ছিল। ফলে জজ আবারও চান্দুর জামিন নামঞ্জুর করে। পরবর্তী হিয়ারিং এর দামু আরো 3 জন সাক্ষী নিয়ে আসে যারা মিথ্যা সাক্ষী দেয়। ফলে এবারও সাক্ষী চান্দুর বিপক্ষে থাকায় জজ চান্দুকে কাস্টডিতে পাঠিয়ে দেয়। পরের হিয়ারিং এর দামু চান্দুর বাবা মাকে কাঠগড়ায় নিয়ে আসে। দামু তাদের জিজ্ঞেস করে চান্দু যে বাড়িতে মেয়ে নিয়ে গেছে এটা তারা জানতো কিনা। এখানে চান্দুর বাবা ও মা দুইজন দুই রকম উত্তর দেয়। যেহেতু চান্দুর মা এ ব্যাপারে জানতো তাই সে হ্যাঁ উত্তর দেয় এবং তার বাবা এই সম্পর্কে জানতো না তাই সে না উত্তর দেয়। যেহেতু চান্দুর মা স্বীকার করেছে তাই চান্দুকে আবার কাস্টডিতে পাঠিয়ে দেয়। পরের হিয়ারিং এ জামিনের মাকে কোর্টে তোলা হয়। দামু তাকে জিজ্ঞেস করে পুলিশ নিয়ে চান্দুর বাড়িতে যাওয়ার পরে চান্দুর ঘর থেকে জামিনীকে বেরিয়ে আসতে দেখেছে কিনা। যেহেতু জামিনীর মা দেখেছে তাই সে হ্যাঁ উত্তর দেয়। এরপর দামু জজকে বলে সামাজিক হেনস্থা ও ডিপ্রেশনের কারণে জামিনী মানসিকভাবে ভেঙে পড়েছে তাই তার পক্ষে কোর্টের সাক্ষী দেওয়া সম্ভব নয়। ব্যাপারটা প্রমাণ করার জন্য সাইকোলজিস্ট ডাক্তার প্রভাবককে সাক্ষী দিতে বলে। ডাক্তার প্রভাবক সাক্ষী দেয় ব্ল্যাকমেলের কারণে জামিনীর বাইপোলার ডিসঅর্ডার নামক এক মানসিক রোগ হয়েছে। সে যদি এই ঘটনাগুলো আবার মনে করার চেষ্টা করে তাহলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। জজ ডাক্তারের গুরুত্ব দিয়ে জামিনীর স্বীকারোক্তির গুরুত্ব না দিয়ে এই কেসের ফাইনাল রায় দেওয়ার সিদ্ধান্ত নেই। যাই হোক পুরো ঘটনা জানার পরে তেজা ফাইলটি মোহন রায়কে দেয়। মোহন রায় কেসের ফাইল পড়ার পর তেজাকে জানায় সে এই কেসটি নেবে না। তেজা মোহন রায়কে বলে এই কেসটি জেতার একটি সম্ভাবনা রয়েছে। তারা পুলিশের বিরুদ্ধে বেনিফিট অফ ডাউট তুলবে এবং কেসটার মোড় অন্যদিকে ঘুরিয়ে নিবে। কিন্তু মোহন রায় বলে এই কেসটি জেতা মোটেও সহজ নয়। তাছাড়া এটা ফস্কু কেস হওয়ায় মোহন রায় নিজেকে এই কেসে জড়াতে চায় না। তেজা খুবই আপসেট হয়। সে একজন নিরপরাধ ছেলের শাস্তি মেনে নিতে পারছিল না তাই সে ঝোঁকের বসে এই কেসটির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এটি শুনে তার কলিগ বলে দামুর মতো উকিলের নাম শুনে বড় বড় লয়ার পিছনে সরে যাচ্ছে সেখানে তোমাকে এই কেসে জড়ানো মনে নিজের ক্যারিয়ার নষ্ট করা। কিন্তু তেজা একজন নিরপরাধ ছেলের শাস্তি মেনে নিতে পারছিল না তাই সে এই কেসটি নিয়ে নেয়। তো সোমবারে কোর্টে গিয়ে তেজা এই কেসে পুনরায় তদন্তের জন্য আবেদন করে। তেজার এই কাণ্ডে জজও খেপে যায় কারণ চান্দু অলরেডি দোষী প্রমাণিত হয়েছে। ফাইনাল ডেট এখন আবার তদন্ত চাওয়া মানে কোর্টের সময় নষ্ট করা। তবু তেজা কোনো রকমের জজকে ম্যানেজ করে এবং জজ নতুন হিয়ারিং এর ডেট দেয়। এই ঘটনা দামু এবং বাংলাবাদী দুইজনে বিচলিত হয়ে পড়ে। তবে দামুর কনফিডেন্স আছে তারা এই কেসটি জিতবে। যাই হোক পরের হিয়ারিং এ তেজা দামুকে জিজ্ঞাসা করে আজকে সে বাড়ি থেকে আসার সময় কোথাও থেমেছে কিনা। দামু বলে সে পেট্রোল পাম্পে থেমেছিল। এই সময় তেজা বলে দামু গাড়ির ডিজেলে চলে তাহলে সে পেট্রোল পাম্পে কি করতেছিল। দামু বলে তার আরেকটা গাড়ি রয়েছে যেটা পেট্রোলে চলে। দামু বলে তার গাড়িতে পেট্রোল শেষ হয়ে গিয়েছিল তাই সে 1 বোতল পেট্রোল কিনেছিল। তেজা অভিযোগ তুলে বলে দামু সকালে তার প্রতিবেশীর সাথে ঝগড়া লেগেছিল তাই সে তার মুদির দোকান জ্বালিয়ে দেবার কারণে পেট্রোল কিনেছিল। উল্টাপাল্টা অভিযোগে দামু রেগে যায় এবং বলে পেট্রোল কিনা কোনো অপরাধ নয় যতক্ষণ না পেট্রোল দিয়ে সে কারো ক্ষতি করছে। এই কথাটাই তেজা দামুর মুখে শুনতে চেয়েছিল। তেজা বলে কন্ডোম কেনা কোনো অপরাধ নয় যতক্ষণ না তার অসৎ উপায় ব্যবহার করা হচ্ছে। দামু চমকে উঠে সে বুঝতে পারেনি তেজা তাকে এভাবে কথার পেছে ফেলাবে। তেজা এবার চান্দুর বন্ধুকে কাঠগড়ায় ডাকে। চান্দুর বন্ধু জানায় সে কন্ডোমের প্যাকেট কিনেছিল। সে ভেবেছিল চান্দু জামিলির সাথে শারীরিক সম্পর্ক করবে কিন্তু চান্দু তা দেখে রেগে ফেলে দেয়। চান্দু এরকম কোনো ইন্টারেস্ট ছিল। এই ঘটনার দিনে চান্দুর বাড়িতে পুলিশ কোনো কন্ডোমের প্যাকেট পায়নি অর্থাৎ এই অভিযোগটি মিথ্যা। এরপর তেজা প্রত্যক্ষ 3 জন সাক্ষীকে কাঠগড়ায় ডাকে। যেহেতু ওই দিন এই 3 জন চান্দুর বাইকের নাম্বার থেকে শুরু করে চান্দুর শার্টের কালার সব মনে রেখেছে তাই সে ওই 3 জনকে জিজ্ঞেস করে জামিলি ওই দিন মন্দিরে কতক্ষণ ছিল এবং কয়টায় রওনা দিয়েছে। যেহেতু তারা 3 জন সাজানো সাক্ষী তাই তারা কেউ সঠিক উত্তর দিতে পারে না। তেজা জামিলির বান্ধবী স্বীকারোক্তির ভিডিও সাবমিট করে। জামিলির বান্ধবী জানায় ওই দিন সে ও জামিলি একসাথে আসছিল। নীতি বাড়িতে আসে এবং জামিলি চান্দুর বাড়িতে যায় অর্থাৎ জামিলি চান্দুর বাড়িতে নিজে থেকেই গিয়েছিল। এজন্য তেজা চান্দুর উপর মিথ্যা অভিযোগ 366, 354, ABC এবং ডি খারিজ করে দেওয়ার অনুরোধ জানায়। ঘটনা এই পর্যায়ে এসে এভাবে মন লেগে তার দামু ও মঙ্গলবাদী কল্পনা করতে পারেনি। এবার দামু ও মঙ্গলবাদী তেজাকে কিনে নেওয়ার চেষ্টা করে। দামু বলে এই কেসটি জিতে তার কোনো লাভ হবে না তবে কেসটি যদি সে হেরে যায় তাহলে তার অনেক লাভ হবে। তেজা দামুর কথা রিজেক্ট করে দিয়ে চলে যায়। এতে দামু ও বাংলাবাদী বিচলিত হয়ে পড়ে। তবে এবার বাংলাবাদীর কাছে একটি সাংঘাতিক প্রমাণ রয়েছে। তো পরের হিয়ারিং এ দামু একটি ভিডিও ফুটেজ সাবমিট করে সেখানে চান্দু জামিলিকে নিয়ে একটি রুমে ঢুকছে। গ্রেপ্তার 5 দিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে জামিলি গিয়েছিল। জামিলিকে ফলো করতে করতে চান্দু সেখানে যায়। তখন চান্দু জামিলিকে ম্যানিপুলেট করে শারীরিক সম্পর্ক করে। সেদিন তারা জামিলির সম্মানের ভয়ে ভিডিওটি সামনে আনেনি। তাই যেহেতু নতুন প্রমাণ পাওয়া গিয়েছে তাই দামু আবারও নতুন চার্জশিট দাখিল করার অনুরোধ করে। তাই জাজ নতুন হিয়ারিং এর ডেট দিয়ে চান্দুকে কাস্টডিতে পাঠিয়ে দেয়। এই অবস্থায় তেজার আর কিছু করার ছিল না। কোর্টের শেষে সম্মুখে রাগারাগি করে তেজা বলে তাকে এই ভিডিওটির ব্যাপারে কিছু বলা হয়নি কেন। তাই তেজার আগে বলে সে এই কেসটি আর লড়বে না। এদিকে ইন্সপেক্টর দামু মঙ্গলবাদীকে জিজ্ঞেস করে সে এই ভিডিওটি কোথায় পেয়েছে। মঙ্গলবাদী বলে সে একদিন রাইস মিলে
বসেছিল তখন তার বন্ধু মাধব বলে তার বোনের বিয়েতে গহনা চুরি হয়েছে, এজন্য সে সিসিটিভি চেক করছিল। তখন সে দেখে চান্দু জামিলিকে নিয়ে রুমে ঢুকছে। সেখান থেকেই সে ভিডিওটি সংগ্রহ করে। এদিকে তেজা ধরে নিয়েছিল সে কেসটি জিতবে না, তাই সে মনের দুঃখে গ্রামের বাড়িতে চলে যায়। এদিকে একজন লয়ার সম্মুখে বলে পোস্কো আইন খুবই জটিল, তাই চান্দুর বাঁচার কোনো আশা নেই। এই মুহূর্তে ভিক্টিমের পরিবার যদি কেসটি তুলে নেয় তবেই চান্দু মুক্তি পাবে। তাই চান্দুর পরিবার সমঝোতার জন্য জামিলির বাড়িতে যায়। চান্দুর বাবা মঙ্গলাপাতির পায়ে পড়ে কেসটি তুলে নেওয়ার জন্য। মঙ্গলাপাতির লাথি মেরে বলে সেই কেসটি তুলে নিবে না। জামিলের ভেতরে ঘর থেকে এইসব দেখে কান্নায় ভেঙে পড়ে। এইসব পরিস্থিতির জন্য সে নিজেকে দায়ী মনে করে। যাই হোক, এদিকে তেজা কয়েকদিন সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে গ্রামে বসেছিল। এরই মধ্যে মোহন রায় জানতে পারে তার অ্যাসিস্ট্যান্ট তেজা একটি কেসে রেফারেন্সে লড়ছে। তখন তেজার কলিগ লরিও মোহন রায়কে সব খুলে বলে। মোহন রায় সব শুনে তেজার গ্রামের বাড়িতে যায়। তেজা ক্ষমা চেয়ে বলে আমি আপনাকে ঠকিয়ে কেস লড়তে গিয়ে আমি নিজেই ঠকেছি, আমি লয়ার হবার যোগ্য নয়। মোহন রায় বলে তুমি হুটহাট সিদ্ধান্ত নাও, সমস্যার গভীরে গিয়ে কখনো চিন্তা করো না, এই জন্যই আমি তোমাকে কেস দেই না। মোহন রায় সেই ট্রাক ড্রাইভারের কথা উল্লেখ করে বলে আমি ট্রাক ড্রাইভারের কেস নেওয়া সবাই আমাকে গালাগাল করেছিল। যেহেতু ট্রাক ড্রাইভার লোকটিকে গাড়ি চাপা দিয়ে মেরেছিল তাই সবাই তাকে দোষী ভাবছিল, কিন্তু কেউ জানতো না সে মৃত ব্যক্তিটি সুসাইড করার জন্য ট্রাকের সামনে এসেছিল। আমি যদি এটাকে সুসাইড প্রমাণ করতাম তাহলে মৃত ব্যক্তির পরিবার কোনো ইন্স্যুরেন্সের টাকা পেত না, আবার ওই গরিব পরিবারে টাকা দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। তাই আমি সমঝোতা না করে কেসটাকে কোর্ট পর্যন্ত এনেছিলাম। আর আমি কেস চলার সময় তোমাকে রেলের ট্রাক নিয়ে প্রশ্ন করেছিলাম। আমি একবার রেল লাইনে দাঁড়িয়ে থাকা লোকটিকে বাঁচাতে চাইছিলে, আবার আরেকবার ট্রাকে থাকা 5 জন ব্যক্তিকে বাঁচাতে চাইছিলে, কিন্তু তোমার মনে একবারও প্রশ্ন আসেনি ওরা রেল লাইনে দাঁড়িয়ে কি করছিল। আমি তোমার কাছ থেকে কোনো উত্তর না বরং প্রশ্ন জানতে চেয়েছিলাম। একজন লয়ারের কাজই হচ্ছে প্রশ্নের পর প্রশ্ন করা আর যে কোনো ঘটনার কারণ খুঁজে বের করা। তো তেজাকে সাধ্যমতো মোটিভেট করে মোহন রায় তাকে কাজে ফেরার কথা বলে চলে যায়। তেজা তার ভাবনা ধারণা বদলে ফেলে, সে নতুন করে অনুপ্রেরণা পায়। পরের হেরিং এ দামো ও মঙ্গলাপাতি ভেবেছিল তেজা হয়তো এই কেসে আর লড়বে না, কিন্তু তাদের চমকে দিয়ে তেজা কোর্টে আসে এবং নতুন হেরিং এ ডেট নিয়ে চলে যায়। পরের হেরিং এ এসে তেজা পুলিশ সিআই রমেশকে জিজ্ঞাসাবাদ করে, কারণ রমেশ নতুন চার্জশিটে চান্দুর বিরুদ্ধে ধর্ষণ ও পোস্কো আইনে 6 ধারার অভিযোগ এনেছে। তেজা রমেশকে জিজ্ঞাসা করে সে কিভাবে বুঝলো চান্দু জামিলিকে ধর্ষণ করেছে। রমেশ বলে ভিডিও ফুটেজে তাদের একসাথে ঘরে ঢুকতে দেখা গিয়েছে, প্রায় 16 মিনিট তারা একসাথে রুমে ছিল। একটা বাচ্চাও বলতে পারবে 16 মিনিট ধরে তারা কি করছে। আর নাবালিকার সাথে কেউ শারীরিক সম্পর্ক করলে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে। তেজা জিজ্ঞেস করে তারা দুজন ছাড়া ওই রুমে কেউ ছিল না, তাহলে তারা কিভাবে নিশ্চিত হলো? হতে পারে তাদের মধ্যে কিছুই হয়নি, তাই পুলিশের ধারণার অভিযোগ তেজা উড়িয়ে দেয়। এরপর তেজা জামিলার মাকে জিজ্ঞাসা করে ভিডিওটি দেখার পরে সে জামিলার সাথে এ ব্যাপারে কিছু বলেছে কিনা। জামিলার মা জানায় সে এ ব্যাপারে কিছু বলেনি। রুমে যা ঘটেছে তা শুধু চান্দু ও জামিলি জানে, তাই এদের দুজনের স্টেটমেন্ট নেওয়া জরুরি। এখন তেজা চান্দুর স্বীকারোক্তি নিতে চায়, যেহেতু এটা কনফিডেন্সিয়াল ব্যাপার তাই কোর্টের সবাইকে বের করে দেওয়া হয়। চান্দুর স্বীকারোক্তি নেওয়ার পর সত্যতা যাচাইয়ের জন্য তেজা জজকে অনুরোধ করে জামিলিকে কোর্টে আসার জন্য। দামু আবার এটাকে বিরোধিতা করে। তেজা জামিলি মেন্টাল হেলথ যাচাইয়ের জন্য ডাক্তার প্রভাকরকে কাঠগড়ায় ডাকে। তেজা প্রভাকরের কাছ থেকে জামিলি ট্রিটমেন্টের ব্যাপারে জানতে চাইলে সে জানায় জামিলির মা সপ্তাহে 2 বার চেক আপের জন্য জামিলিকে নিয়ে আসে। প্রতিবার জামিলিকে চেক আপ করতে তার 5 থেকে 10 মিনিট সময় লাগে। যেহেতু এটা সরকারি হাসপাতাল তাই সিরিয়াল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তাই তেজা ছদ্মবেশে একজনকে ডক্টর প্রভাকরের কাছে পাঠায়। সে ডক্টর প্রভাকরের কাছে জামিলির ছবি দেখালে চিনতে পারে না। এই ভিডিওটিতে সেটা রেকর্ড করা হয়েছে। দামু এটাকে এডিটিং বলে দাবি করে। তাই তেজা এবার ডক্টর প্রভাকরের অ্যাসিস্ট্যান্টকে কাঠগড়ায় ডাকে। যেহেতু জামিলির সাথে তার মা হাসপাতালে যেত তাই জামিলির মাকে দেখলে সে চিনতে পারবে। এটা পরীক্ষা করার জন্য তেজা 2টি ছবি তাকে দেখালে সে ভুল ছবি সিলেক্ট করে। এই লজিক দিয়ে তেজা প্রমাণ করে জামিলির মেন্টাল কন্ডিশন ঠিক রয়েছে। এই জন্য জজ আগামী হেরিং এ জামিলিকে কোর্টে আসার জন্য নির্দেশ দেয়। বাইরে এসে দামু ও মঙ্গলাপাতি বলে তাদের সামনে 2টি অপশন রয়েছে, হয় জামিলিকে মিথ্যা সাক্ষী দিতে হবে, না হয় তাদের কেস তুলে নিতে হবে। মঙ্গলাপাতি কিছুতেই কেস তুলে নিতে রাজি নয়। সে বাড়িতে এসে বলে জামিলিকে শুক্রবারে কোর্টে যেতে হবে, কিন্তু মঙ্গলাপাতি একটি প্ল্যান খাটায়। সে শুক্রবারে সকালে বাড়িতে এসে বলে আজকে কোর্ট বন্ধ, তাই জামিলিকে যেতে হবে না। এবার মঙ্গলাপাতি পুলিশের কাছে এসে জামিলির মিসিং রিপোর্ট লিখে দামুকে দেয়। দামু কোর্টে বলে জামিলি মিসিং, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই সময় জামিলির দাদু থানায় পুলিশকে ফোন দিয়ে শোনে আজকে কোর্ট বসেছে। জামিলির দাদু জামিলি ও তার মাকে কোর্টে পাঠিয়ে দেয়। কোর্টে জামিলিকে দেখে দামু ও মঙ্গলাপাতি একদম অপ্রস্তুত। এরপর কোর্টের সবাইকে বের করে দিয়ে জামিলির স্টেটমেন্ট নেওয়া হয়। তেজা জামিলিকে প্রশ্ন করে ওই দিন চান্দু ও তুমি কি করছিলে। জামিলি বলে ওই দিন আমরা বিয়ের রিহার্সাল করছিলাম। বিয়ের আনুষ্ঠানিকতা অনুসারে বর কনে যা করে তারাও পুরোহিতের মন্ত্রের সাথে সাথে সেগুলো করছিল, মানে অল্প বয়সী ছেলে মানুষই আর কি। জামিলির স্টেটমেন্ট এর সাথে আগের দিনের চান্দুর স্টেটমেন্ট মিলে যায়। তেজা বলে এই ছিল মূল ঘটনা, এখানে কোনো ধর্ষণ, অপহরণ, ব্ল্যাকমেল, নিপীড়ন কোনো ঘটনাই ঘটেনি। এখানে চান্দুর শুধু একটাই দোষ, সেটি হচ্ছে ভালোবাসা। সে নিচু জাতের হয় উঁচু জাতের মেয়েকে ভালোবেসেছে, সেই প্রতিশোধ নিতে মঙ্গলাপাতি চান্দুকে ফাঁসিয়েছে। এই জন্য চান্দুকে যারা ফাঁসানোর চেষ্টা করেছে তাদের শাস্তি দাবি করে সম্মানের সাথে চান্দুকে ছেড়ে দেয়। চান্দু ছাড়া পেয়ে তেজাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানায়। সেই সাথে মোহন রায় তেজাকে অভিনন্দন জানায়। এদিকে একদিন জামিলি কলেজে যাওয়ার সময় চান্দুর সাথে দেখা হয়। জামিলি জানায় আজ তার 18তম জন্মদিন। এটি শুনে চান্দু জামিলিকে জড়িয়ে ধরে। এখন থেকে তারা সাবালিকা, তাই তাকে টাচ
করলে পক্সো আইনে সাজা পেতে হবে না। এই ভালোবাসা মিলনের মধ্য দিয়ে এই সিনেমাটি শেষ হয়। দর্শক, ভালোবাসা অপরাধ নয়, তবে সবকিছুর একটি নির্দিষ্ট সময় রয়েছে। তা না হলে সামান্য ভুলের কারণে বড় সমস্যায় ফেঁসে যেতে পারে। আজ এই পর্যন্তই, পরের কোনো আয়োজনে দেখা হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।